একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমার বাবা। মেয়ের নাকি অনেক জায়গা সম্পত্তি আছে, বাবা মায়ের একমাত্র মেয়ে, এই জন্য সব সম্পত্তি তার মেয়েই পাবে। বাবা এই কথা শোনার পর থেকে আমাকে বলছে, ওই মায়ার যদি শাহিদ বিয়া না করে তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। ওই মুদির দোকান দিয়ে আর কয়দিন সংসার চালাইবো। আজকে থেকে আমি ওষুধ খাওয়া বাদ দিলাম, আর ওষুধ খামো না ওর টাকায়। আব্বা উঠানে বসে কথাগুলো বলছে আমাকে শুনিয়ে শুনিয়ে। আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি এসএসসি পাশ করার পর আব্বা হঠাৎ স্ট্রোক করে। তারপর থেকে আমি পড়ালেখা বাদ দিয়ে সংসারের খরচ আর বাবার ওষুধের টাকা আমাকে জোগাড় করতে হয়। বাজারে ছোট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাতেই আমি এখন বসি। সকালে না খেয়ে বাবার সামনে দিয়ে মাথা নিচু করে দোকানে চলে গেলাম। রাতে ফিরে এসে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। মা আমাকে ভাতে তরকারি দিতে দিতে বলল, বাজান তোর বাপে কিন্তু সকাল থেকে কিছুই খায় নাই, ও শুধু খায় নাই। তোর বাপের বাঁচানোর জন্য হলেও রাজি হয়ে যা। মানুষটা যদি আবার স্ট্রোক করে তাইলে কিন্তু সে আর বাঁচবো না। বলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। আমি আর ভাত না খেয়ে হাত ধুয়ে বললাম, আব্বারে যে কেউ আমি এই বিয়েতে রাজি। এই বলে আমি উঠে ঘরে চলে আসলাম। আব্বা একদিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেললো। আগামী সোমবার বিয়ে। বিয়ের দিন সকালে আব্বার জন্য নতুন পাঞ্জাবি, আমার জন্য শাড়ি আর আমার জন্য একটা ভালো পাঞ্জাবি পাঠালো মেয়ের বাবা। কিন্তু আমি আমার কেনা পাঞ্জাবি পরে বিয়ে করতে চলে গেলাম। তাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করেছে, অনেক লোক দাওয়াত করেছে। আমাকে আংটি পরিয়ে বরণ করে নিল মেয়ের মা। বিয়ে পড়ানো শেষে বিদায় বেলা আমার শ্বশুর আমার হাত ধরে বলল, বাবা আমার মেয়েকে কষ্ট দিও না, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি বউ নিয়ে বাড়িতে চলে আসলাম। রাতে বউ নিয়ে বাড়িতে আসার পর পাড়া প্রতিবেশীরা আমার বউকে দেখে বলতে লাগলো, এই ছেলের সাথে বউটা মানায় নাই। আরেকজন বলতে লাগলো, আরে করিম ভাই পোলাটারে টেকার লোভে বিয়ে করাইছে, মেয়ের বাপের মেলা সম্পত্তি। তাদের কথা শুনে আমি লজ্জায় চলে আসলাম সেখান থেকে। একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আব্বা টাকার লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। কি হবে টাকা পয়সা দিয়ে যদি ঘরে সুখ না থাকে। এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে। আব্বা এসে বলল, কিরে এখনো ঘরে যাস না কেন? মাইয়াটা একা একা ঘরে বসে আছে। আব্বারে আর কিছু না বলে আমি ঘরের সামনে চলে আসলাম। ঘরে ঢুকতেও কেমন জানি লাগছে, তাও ঘরে ঢুকলাম। ঢুকে দেখি মেয়েটা ঘুমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ শুনে আমার দিকে তাকালো। মাথায় বড় ঘুমটা দিয়ে খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটা ভেবেছিল আমি তাকে হাত ধরে উঠাবো, কিন্তু আমি তাকে না উঠে একটু সরে গিয়ে পাঞ্জাবি খুলে বিছানায় রাখলাম। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখি নাই, একবার শুধু দেখেছিলাম বিয়ের আগে, কিন্তু এখন পর্যন্ত বউ সাজে দেখিনি ঘুমটা দেওয়ার কারণে। মেয়েটা তখন ঘুমটা সরিয়ে খাটের উপর থেকে আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঘামে ভেজা সাদা পাঞ্জাবিটা এভাবে রাখলে দাগ পড়ে যাবে। আমি তার মিষ্টি কণ্ঠ শুনে তার দিকে ভালো করে তাকালাম। না, মেয়েটা কালো হলেও মুখটা গোলগাল, লাল শাড়ি পরার কারণে আরো কালো লাগছে। তারপরও তার মুখ গোলগাল থাকার কারণে মায়া মায়া একটা ভাব আছে। আমি তার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় বসে পড়লাম। সে পাঞ্জাবিটা ঘরের রশিতে ভালোভাবে নেড়ে দিল। আমি তাকে বললাম, এই শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তাই বলে বালিশটা ঠিক করে শুতে যাব, অমনি তিনি বললেন, আমার নাম তো এই না, আমার নাম ময়না, আর এইভাবে শুয়ে পড়বেন মানে? বিছানাটা কত অগোছালো দেখেছেন? ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা এসে বিছানাটা নষ্ট করে গেছে। দাঁড়ান আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাটা বলেই ময়না এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এখনই ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু খুঁজে বের করে ফেলবে। আমি খাটের কোনায় চুপচাপ বসে তার কাণ্ড দেখতে লাগলাম। যে মেয়ে কিছুক্ষণ আগেও পর্যন্ত ঘুমটার নিচে মুখ লুকিয়ে থমকে বসেছিল, সে এখন একদম নিজের ঘরের মতো অধিকার নিয়ে কথা বলছে। আমি একটু বিরক্ত সুরেই বললাম, এই মাঝরাতে এখন আর ঝাড়ু দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবে শুয়ে পড়ো। সারাদিন অনেক ঝামেলা গেছে, আমার শরীরে আর কিচ্ছু সহ্য হচ্ছে না। ময়না আমার কথা শুনে থমকে দাঁড়ালো। লাল ভারী শাড়ির আঁচলটা শক্ত করে হাতে পেঁচিয়ে নিয়ে আঁচলটা তার মাথায় হালকা করে তুলে দিল। তারপর খাটের পাশে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল, নোংরা বিছানায় শুলে তো সকালে গায়ে অ্যালার্জি উঠবে আমার, আপনার ধুলোবালিতে অসুবিধা হয় না? আমি কোনো উত্তর দিলাম না, সোজা অন্যদিকে মুখ করে এক পাশে শুয়ে পড়লাম। সারাদিনের ধকল আর পাড়াপড়শির কথাগুলো মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল। টাকার লোভে করিম ভাই পোলারে বিয়ে করাইছে, কথাটা যেন কানের কাছে আবার বেজে উঠল। বুকটা ভার হয়ে এলো। বাবার উপর যে রাগটা জমছিল সেটা আর সামলাতে পারছিলাম না। সত্যি তো, টাকার লোভে আমার মতো একটা ছেলের জীবনটা এভাবে এমন একটা মেয়ের সাথে বেঁধে দিল। পেছন থেকে মচমচ শব্দ হলো। বুঝলাম ময়না কোনো মতে হাত দিয়ে বিছানার ধুলো ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করছে। তারপর খাটের একদম শেষ মাথায় যতটুকু সম্ভব দূরত্ব রেখে এসে শুয়ে পড়ল। ঘরের কোণে জ্বালানো হালকা বাল্বের আলোয় আমাদের দুজনের মাঝখানের খালি জায়গাটা খুব স্পষ্ট লাগছিল। রাত তখন অনেক, চারপাশে একদম নিঝুম, শুধু ঘরের টিনের চাল থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুমাতে
আসছিল না। হঠাৎ ময়না হালকা গলায় বলল, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? আমি চোখ না খুলে জিজ্ঞেস করলাম, কিসের কষ্ট? ও বলল, এই যে বাড়ির বাইরের মানুষগুলো যেসব বলল আমি তো সব শুনেছি। ময়নার গলাটা একটু কেঁপে উঠলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, শুনছো যখন তখন তো সবই বুঝছো। ময়নার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খটকা দিয়ে উঠলো। বাইরের মানুষের বিশ্রী মন্তব্য যে তার কানেও পৌঁছে গেছে সেটা আমি ভাবতে পারি নাই। মেয়েটা নতুন এক বাড়িতে এসেছে, তাও আবার এমন সব কথা শুনে তার মনটা কেমন লাগছে সেটা ভাবতে কেমন জানি একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। কিন্তু মুখের উপর আর কিছু না বলে আমি একপাশে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘরটা একদম চুপচাপ, শুধু টিনের চালে একটানা ঝিঝি পোকার ডাক আর আমাদের দুজনের হালকা শ্বাস ফেলার শব্দ। সারাদিন এত ধকল গেছে যে চোখের পাতা দুটো ভার হয়ে আসছিল। ঘুমটা যখন কেবল চোখ জুড়িয়ে আসছে ঠিক তখনই কাচের বাল্বটা নিভে গেল। কারেন্ট চলে গেছে। গ্রামের কারেন্ট একবার গেলে কখন আসবে তার কোনো ঠিকানা নেই। মুহূর্তের মধ্যে ঘরটা যেন ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আগস্ট মাসের ভ্যাপসা গরম, তার উপর চারপাশে একদম বন্ধ। ঘরের ভেতরে যেন দম আটকে আসার উপক্রম। ঘাম বের হতে শুরু করলো। আমি বেশ বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক ওই সময় আমার একদম মাথার কাছে হালকা বাতাসের একটা দোলা লাগলো। খসখস শব্দে বুঝলাম ময়না অন্ধকারের মধ্যে উঠে বসেছে। হাত বাড়াতেই বুঝলাম সে কোনায় রাখা তালপাতার পুরনো পাখাটা খুঁজে বের করে আমাকে বাতাস করতে শুরু করেছে। আমি একটু অবাক হয়ে বললাম, এই তুমি জেগে আছো? বাতাস করা লাগবে না, তুমি শুয়ে পড়ো। ময়না হাত থামালো না। অন্ধকারের মধ্যেই তার মিষ্টি শান্ত গলাটা ভেসে এলো, আপনি ঘুমান, সারাদিনে অনেক খাটুনি গেছে আপনার। দোকান চালানো, বিয়ের ধকল, আবার এই গরমে ঘুম আসবে না। বাতাস একটু লাগলে ঘুমটা ধরে যাবে। বাতাসের ছন্দে হাত পাখাটা সমান তালে এগোচ্ছে আর পিছাচ্ছে। গায়ে শীতল বাতাসের পরশ পেয়ে শরীরটা বেশ আরাম পেল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে তার মুখের অবয়বটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু স্পষ্ট নয়। শুধু অনুধাবন করলাম এই মেয়েটার ভেতর অন্যরকম এক ধৈর্য আছে। পাড়া প্রতিবেশীর এত বিষাক্ত কথা শুনো তার চলাফেরা বা কথায় কোনো রাগ বা জেদ নেই। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, তোমার গরম লাগছে না? ময়না এক হাতে পাখা চালাতে চালাতে অন্য হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালে জমে ওঠা ঘাম মুছে নিয়ে বলল, অভ্যাস আছে, আমাদের বাড়িতেও কারেন্ট গেলে আম্মা এভাবে বাতাস করতো। আপনি চুপচাপ ঘুমান তো, বেশি কথা বললে গরম আরো বাড়বে। ময়নার বাতাসের ছন্দে আর শীতল আমেজে আমার চোখের পাতা সত্যি সত্যি ভার হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন জানালার ফাঁক দিয়ে বাইরে কড়া রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। চোখ মেলে আমার মাথাটা ভো ভো করে উঠলো। ঘরে অন্য দিনের মতো কোনো এলোমেলো ভাব নেই। খাটের পাশের রশিতে কাল রাতে আমার সেই ঘামে ভেজা পাঞ্জাবি আর ময়নার ভারী শাড়িটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মেলে দেওয়া হয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো কাল পর্যন্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরের মেঝেটা একদম পরিচ্ছন্ন, ধুলোবালি কোথাও দেখা যাচ্ছে না। সবকিছু কেমন যেন পরিপাটি আর চকচকে লাগছে। আমি খাট থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালাম। ময়না তখন উঠোনের এক কোণে বালতি নিয়ে কাপড় ধোয়ার কাজ শেষ করছিল। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে আলগা করা খোপা বাঁধা। কাল রাতের লাল শাড়ির ভারী সাজের চেয়ে এই সাধারণ সাজেই তাকে দেখতে বেশি মানিয়েছে। গায়ের রংটা আসলে কালো, তবে মুখটা কেমন যেন একরকম মায়ায় ভরা। একটা শান্ত গৃহস্থালী ভাব ফুটে উঠেছে তার প্রতিটা কাজকর্মে। আমাকে উঠতে দেখে ময়না হাসি মুখে এগিয়ে এলো আর বলল, সকাল হয়ে গেছে অনেকক্ষণ, হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তায় রেডি করছি। আম্মা তো আপনাকে ডাকতে আসছিল। আমি বললাম রাতে দেরি করে ঘুমিয়েছেন, তাই যেন না ডাকে। আমি কিছু না বলে কলপারে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। বাড়িতে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। বাবা কাল রাতের পর থেকে আজ সকালে বেশ স্বাভাবিক। উঠানে বসে চা খাচ্ছেন আর মাঝে মধ্যে মায়ের সাথে নিচু গলায় কথা বলছেন। আমাকে দেখে বাবা অবশ্য কোনো কথা বললেন না, তবে তার মুখের ভাবটা দেখে বুঝলাম কালকের মতো করা ভাবটা আর নেই। ঘড়িতে তখন সকাল 8টা বাজে। বাড়ির উঠানে একটা ভ্যান এসে থামলো। ভ্যান থেকে নামলেন আমার শ্বশুর, ময়নার বাবা। তার হাতে দুটো বড় বড় প্লাস্টিকের ব্যাগ আর পাটের বস্তা। ভ্যানওয়ালা ভ্যান থেকে একটা বিশাল বড় রুই মাছের পলিথিন বের করে উঠানের পিঁড়িতে রাখলো। মাছটা তখনও তাজা, পার মারছে। সাথে আনা বস্তা খুলতেই দেখা গেল খাসির মাংস, ডজন ডজন ডিম, পোলাওয়ের চাল, খাঁটি ঘি আর নানা রকমের মৌসুমি ফলমূল। শ্বশুর মশাই হাঁপাতে হাঁপাতে ভ্যানওয়ালাকে ভাড়া বুঝিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বললেন, বেয়াই মশাই ভালো আছেন? সকালে ভাবলাম মেয়েটার খোঁজও নিয়ে আসি আর দুপুরের রান্না বান্নার জন্য সামান্য কিছু বাজারও নিয়ে আসি। জামাই তো সকালে দোকানে যাবে, একটু ভালো মন্দ না খেলে হয়? বাবা হন্তদন্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর বললেন, আরে বেয়াই সাহেব, এত সব আনার কি দরকার ছিল? আপনি একা একা এত ভারী জিনিস নিয়ে আসলেন? শ্বশুর মশাই বেশ হাসি খুশি গলায় বললেন, আরে না না বেয়াই সাহেব, এতে আবার ভার কিসের? আমার একমাত্র মেয়ে এই বাড়িতে এসেছে, আমি না দেখলে কে দেখবে বলুন? আমি এক পাশে দাঁড়িয়ে চুপচাপ এসব দেখছিলাম। আমার বুকের ভেতর আবার সেই কাল রাতের অস্বস্তিটা মোচড় দিয়ে উঠলো।
পাড়ার লোকজনের কথাগুলো আমার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। মেয়ের বাপের মেলা সম্পত্তি, করিম ভাই টাকার লোভে বিয়ে করাইছে, শ্বশুর মশাই এত জিনিসপত্র নিয়ে এসেছে দেখে যেন মনে হচ্ছিল টাকা পয়সার গরমটাই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি হয়তো ভেবেছেন এইসব বড় বড় মাছ আর মাংস পাঠালে আমার মতো একটা মুদি দোকানদার ছেলে খুব খুশি হয়ে যাবে। ময়না ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে দেখে বলল, আব্বা তুমি এত সকালে এইসব বাজার নিয়ে ঘর থেকে বের হইতে গেলে কেন? শরীরটা তো ভালো না তোমার। শ্বশুর মশাই ময়নার মাথায় হাত রেখে আদর করে বললেন, তোর শাশুড়িকে একটু সাহায্য করবি মা, নতুন ঘর নতুন মানুষ, গুছায় চলবি। শ্বশুর মশাই ঘরে এসে বসলেন। আম্মা তড়ি ঘড়ি করে ওনার জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। ময়নাও আমার পিছু পিছু রান্নাঘরে ঢুকে হাত লাগালো। পুরো বাড়িতে যেন একটা উৎসবের মেজাজ চলে এলো। কিন্তু আমার মাথার ভেতরের অশান্তিটা কম ছিল না। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের ভেতর গেলাম। জামাটা গায়ে চাপিয়ে দোকানের চাবিটা পকেট থেকে বের করে নিলাম। এই ভর দুপুরে বা লোকজনের কোলাহলে আমার আর থাকতে ইচ্ছে করছিল না। ঘর থেকে বের হওয়ার সময় ময়না দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটি ছোট প্লেটে দুটো পরোটা আর ডিম ভাজা। ময়নার প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, সকালে কিছু না খেয়ে দোকানে যাচ্ছেন কেন? একটু খেয়ে যান। আমি প্লেটের দিকে তাকিয়ে একটা ঠান্ডা দৃষ্টিতে ময়নার দিকে তাকালাম। তারপর বেশ শক্ত গলায় বললাম, তোমার বাপের টাকা আর এসব বড় বড় উপহার দেখে তোমার হয়তো খুব অহংকার হচ্ছে, তাই না? কিন্তু মনে রেখো ময়না, আমি শাহেদ, বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু তোমার বাপের এই বড় লোকই আর টাকার গরম আমি আমার ঘরে দেখতে চাই না। কথাটা বলেই আমি তার হাতের প্লেটটার দিকে আর না তাকিয়ে এক প্রকার দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিলাম। পেছনে ময়না কেমন থমকে দাঁড়িয়ে রইল তার আমি ফিরে দেখলাম না। দোকানে এসে ঝাপটা খোলার পর মনটা একদম শান্তি পাচ্ছিলাম না। চালের বস্তা, ডালের ডিব্বা আর তেলের টিনের মাঝে বসে বারবার চোখের সামনে ভেসে উঠছিল ময়নার সেই থমকে যাওয়া মুখটা। প্লেটটা হাতে নিয়ে মেয়েটাও ভাবে দাঁড়িয়ে রইল আর আমি তাকে সোজা কটু কথাগুলো বলে চলে আসলাম। কাল রাতে যে মেয়েটা আমার ক্লান্তি দেখে না ঘুমিয়ে নিজের হাতে বাতাস করলো, সকালে পুরো ঘরটা নিজের মতো পরিপাটি করে সাজালো, তার সাথে কি আমার আচরণটা খুব বেশি রুক্ষ হয়ে গেল? বাবার ওষুধের খরচ আর সংসারের টানে পড়ালেখা ছেড়ে এই দোকানে বসা, আত্মসম্মান বোধটা আমার একটু বেশি চড়া। শ্বশুর বাড়িতে উপচে পড়া জিনিসপত্র যেন আমার আত্মসম্মানে আঘাত করছিল। কিন্তু ময়নার তো এতে কোনো দোষ ছিল না। সে তো শুধু সকালে আমার জন্য প্লেটে দুইটা পরোটা নিয়ে দাঁড়িয়েছিল। দুপুরের দিকে রোদের তাপ বাড়লে দোকানের কাস্টমার কমে এলো। খা খা করা বাজারে একা বসে নিজের উপরে এক ধরনের রাগ হতে লাগলো। আবার মনে মনে বললাম, ওই কালো মেয়েটার জন্য আমার খারাপ লাগবে কেন? বেলা 1:30টা নাগাদ টিফিন বাটি হাতে আমার দোকানে এলেন। আমার মুখটা বেশ আনন্দিত দেখাচ্ছিল, তবে আমাকে দেখে হালকা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। বেঞ্চে বাটিটা রেখে আম্মা বললেন, তুই সকালে মেয়েটার সাথে এমন আচরণ করে বের হয়েছিস বাজান? সকালে যখন বাজারে গেলি মেয়েটা প্লেট হাতে নিয়ে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দুটো তার টলটল করছিল, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দেয় নাই। কোনো কথা না বলে রান্নাঘরে এসে আমার কাজে সাহায্য করতে লেগে গেল। আম্মার কথাগুলো শুনে আমি কোনো উত্তর না দিয়ে কাঠের বেঞ্চের দিকে তাকিয়ে রইলাম। আম্মা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, তোর শাশুড়ি বা শ্বশুর টাকা পয়সা দেখাতে আসে নাই রে শাহেদ। বাপ মা তাদের একমাত্র মেয়ের নতুন সংসারে প্রথম একটু বেশি যত্ন করে, এটাই নিয়ম। আর মেয়েটা রূপ দিয়ে কি করবি রে বাপ, স্বভাবটা সোনার মতো। তোর বাবাকে ময়না নিজের হাতে প্রেসারের ওষুধ আর পানি তুলে দিছে। তোর বাবা তো ওনার ব্যবহারে একদম গলে গেছে। তুই অযথা মেয়েটার উপর রাগ দেখাচ্ছিস। আমার কথাগুলো শুনে বুকের ভেতর একটা অচেনা অস্বস্তি মোচড় দিয়ে উঠলো। আমি নিঃশব্দে টিফিন বাটিটা খুললাম। বাটি থেকে খাসির মাংসের বেশ সুবাস বের হচ্ছিল। আম্মা বললেন, ময়না নিজ হাতে তোর জন্য ভর্তা আর এই মাংসটা রান্না করেছে। তুই সকালে না খেয়ে আসছিলি দেখে কত যত্ন করে বাটিটা গুছিয়ে দিল। খা বাজান, খাওয়া শেষ করে ঘরে এসে বাসন দিয়ে আসিস। এক লোকমা ভাত মুখে দিতে থমকে গেলাম। রান্নার স্বাদটা আসলে অসাধারণ ছিল, কিন্তু তার চেয়েও বেশি বুক ঠেলে এক ধরনের অপরাধ বোধ উঠে এলো। যার সাথে সকালে এমন ব্যবহার করলাম সে এত যত্ন করে আমার পছন্দের ভর্তা বানিয়ে পাঠিয়েছে। পুরো ভাতটা শেষ করতে গিয়ে আমার গলা আটকে আসতে লাগলো। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরলাম। উঠানে পা দিতে কেমন যেন একটা নিঝুম ভাব চোখে পড়লো। প্রতিদিনের মতো আজ বাবা উঠানে বসেননি, ঘরের ভেতরেই আছেন। কলপারে হাত মুখ ধুয়ে যখন নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম, ভেতরটা একদম অন্ধকার। দরজাটা আস্তে করে ঠেলতেই খাটের দিকে নজর গেল। ময়না পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে শুয়ে আছে। টেবিলের উপর চার্জার লাইটটা জ্বলছে। আমি পা টিপে টিপে কাছে গেলাম। সকালে দেওয়া খোঁচাগুলোর পর হয়তো রাগ করে মুখ ফিরিয়ে শুয়ে আছে এমনটাই ভেবেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখলাম তার হাত পা হালকা কাঁপছে। কপালে হাত দিতে চমকে উঠলাম, গায়ে একদম জোরে পুড়ে যাচ্ছে। কাল সারা রাত না ঘুমিয়ে আমাকে বাতাস করা, ভ্যাপসা গরমে ভিজে রান্না করা, ঘর পরিষ্কার করা আর সকালের ওই কাহিনী, সব মিলিয়ে মেয়েটার শরীরে আর সহ্য করতে পারেনি। তার উপর সকালে আমার দেওয়া ওই নির্মম কথাগুলোর আঘাত তো ছিলই। আমি একটু থমকে দাঁড়িয়ে থেকে ডাকলাম, এই ময়না। ময়না পিট পিট করে চোখ খোলার চেষ্টা করলো। আমাকে দেখে চাদরটা গায়ে আরো শক্ত করে
জড়িয়ে উঠে বসার চেষ্টা করতে আমি বাধা দিয়ে বললাম, উঠতে হবে না, শুয়ে থাকো। ময়না ভাঙা গলায় বলল, আপনার রাতের খাবার ঢাকনা দিয়ে রাখা আছে টেবিলে, আম্মাকে ডেকে দিতে বলেন। আমার শরীরটা কেমন জানি একটু ভালো লাগছে না, তাই শুয়ে পড়লাম। মেয়েটার গলা শুনে আমার কপালে আগুনের মতো উত্তাপ অনুভব করে নিজের ভেতরে সব অহংকার আর রাগ যেন এক মুহূর্তে জল হয়ে গেল। নিজের উপর প্রচন্ড ঘেন্না হতে লাগলো। যে মেয়েটা অসুস্থ শরীরেও আমার রাতের খাবারের কথা বলছে, তার সাথে আমি সকালবেলা কি ব্যবহারটাই না করলাম। আমি কোনো কথা না বলে ঘরের কোণ থেকে পাতিল ভরা পানি আর একটা সুতির পরিষ্কার তোয়ালে নিয়ে আসলাম। খাটের পাশে বসে তোয়ালেটা পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে তার কপালে রাখলাম। ময়না চমকে উঠে চোখ খুললো আর বলল, এ কি করছেন আপনি? ছাড়েন, আমি ঠিক আছি, আপনি গিয়ে ভাত খেয়ে আসেন, আমি ঠিক আছি। আমি গম্ভীর গলায় বললাম, চুপচাপ শুয়ে থাকো, সকাল থেকে অনেক বড় বড় কথা বলেছি না, এখন একটু মুখটা বন্ধ করে শুয়ে থাকো। তোয়ালেটা বারবার পানিতে ভিজিয়ে নিয়ে তার কপালে গালে দিতে লাগলাম। ময়না স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার ওই মায়াবী চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে কানের দিকে নেমে গেল, কিন্তু এবার আর সেই জল কষ্টের ছিল না। আমি বললাম, সকালের কথাগুলোর জন্য। আমি একটু থেমে নিচের দিকে তাকিয়ে বললাম, আমি সকালের ব্যবহারের জন্য সত্যি দুঃখিত ময়না, আমার বোঝা উচিত ছিল। ময়না কিছু বলল না, শুধু ভিজে আসা চোখে হালকা একটু হাসলো। ওই ঘোলাটে আলোয় তার সামান্য হাসিটুকুই যেন আমার বুকের ভেতর জমা সব কালো মেঘ এক নিমিষে উড়িয়ে নিয়ে গেল। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।